100টির বেশি কোম্পানি চলে একটা ছাদের নিচে। এই সংস্থাটি জিরো থেকে এই জায়গায় আসতে 200 বছর পার করে দিয়েছে। আর শুরুটাই ছিল প্রতিকূলতার সাথে। সেই সময় তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, কিন্তু এখানে বিষয়টা পার্থক্যের কারণ হলো সময়। তার 65 বছর জীবনকালে তিনি 3টি মহাদেশে কাজ করেন। যদিও এটা ছিল শুরু মাত্র, ভারতের অর্থনীতি কিন্তু সমাজতান্ত্রিক ছিল। তিনি মনে করতেন বিজনেস শুধুমাত্র প্রফিটের জন্য নয়। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত দিনে একবার না একবার এই কোম্পানির প্রোডাক্ট হোক বা সার্ভিস ইউজ করি। সেটা খাবার নুন হতে পারে, গায়ে পরা জামা হতে পারে, রাস্তায় ঘোরার জন্য গাড়ি হতে পারে, নাইট স্টে করার হোটেল হতে পারে, আবার এক দেশ থেকে অন্য দেশে যাবার ফ্লাইট হতে পারে। 100টির বেশি কোম্পানি চলে একটা ছাদের নিচে। এমনই এক সাকসেসফুল এবং পপুলার কোম্পানি হলো টাটা গ্রুপ। টাটার পপুলারিটি নিয়ে আপনাদের বিশেষ কিছু বলার নেই, তবে আপনারা কি জানেন এই সংস্থাটি জিরো থেকে এই জায়গায় আসতে 200 বছর পার করে দিয়েছে। টাটা গ্রুপের এই 200 বছরের পথ কিভাবে চলেছিল সেটা আজকের এই ভিডিওতে জেনে নেব। আর তার সাথে জানবো ভারতীয় অর্থনীতিতে টাটার অবদান কতটা। টাটাদের পথ চলা শুরু হয় 1822 সালে। গুজরাটের পার্সি পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেন যার নাম নুসেরওয়ানজি টাটা। ছোট থেকেই তার চাওয়া পাওয়াতে ছিল উচ্চাকাঙ্ক্ষের চাপ। তখন থেকেই বড় কিছু করার পরিকল্পনা করেন এই নুসেরওয়ানজি টাটা। তিনি তার গ্রামের একমাত্র ছেলে ছিলেন যিনি সেই সময় গ্রামের বাইরে গিয়ে বড় কিছু করার পরিকল্পনা করেন। আর তিনি নিজে মনেও করতেন এটাই তার জীবনের ডেস্টিনি। তার বয়স যখন 20 বছর তখন তিনি গ্রাম ছেড়ে মুম্বাই চলে আসেন এবং নতুন কিছু বিজনেস করার চেষ্টা করেন। আর শুরুটাই ছিল প্রতিকূলতার সাথে, কারণ সেই সময় তার এক স্ত্রী এবং একটা বাচ্চাও ছিল। কারণ সেই সময় সমাজে চাইল্ড ম্যারেজ খুব কমন একটা বিষয়। 18 বছর বয়সে বাবা হওয়া নুসেরওয়ানজি টাটার পারিপার্শ্বিক চাপ থাকা সত্ত্বেও তিনি বাড়ি থেকে বেরিয়ে মুম্বাই এসে কটন ট্রেডের প্রতি অ্যাট্রাক্ট হয়ে কটন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের বিজনেস শুরু করেন। সেই সময় তার বিজনেস একটু একটু করে এগোতে শুরু করে। আর সেই সময় তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তার ছেলের বিষয়ে। সেই সময় তিনি তার ছেলেকে টপ কোয়ালিটি এডুকেশন দেন। তার ছেলের পড়াশোনায় যাতে টাকা নিয়ে কোনো সমস্যা না হয় সে বিষয়ে তিনি ভীষণভাবে খেয়াল রেখেছিলেন। সেই সময় টপ কোয়ালিটি এডুকেশন মানে ইংরাজি শিক্ষা দিয়েছিলেন। পরে জামশেদজি টাটা যখন প্রাপ্তবয়স্ক হন এবং এডুকেশন শেষ করেন তখন নুসেরওয়ানজি টাটা তার ছেলে জামশেদজি টাটাকে বিজনেস আরও বাড়ানোর জন্য হংকং পাঠানোর সিদ্ধান্ত নেন। আজকের দিনে অনেক ব্যবসায়িক পরিবার আছেন যারা তাদের ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য তাদের বাড়ির ছেলেকে বিদেশে পাঠান। সেটা অস্বাভাবিক নয়, কিন্তু এখানে বিষয়টা পার্থক্যের কারণ হলো সময়ের। সেই সময়টা ছিল 1859 সাল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা জাহাজের উপরে নির্ভরশীল ছিল। জাহাজেতে করে কঠিন যাত্রা করতে হয়। 1859 সালে জামশেদজির বয়স যখন 20 বছর তখন তিনি হংকং পাড়ি দেন। একবার ভেবে দেখুন কতটা উচ্চ চিন্তাভাবনা থাকলে তবে এই রকম সিদ্ধান্ত নেওয়া যায়। আর জামশেদজি টাটা এই বয়সে বিয়ে হয়ে যায় এবং একটি সন্তানও ছিল। জামশেদজি টাটা ঠিক তার বাবার মতোই কঠোর পরিশ্রমী আর উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। আর এই বিষয়গুলো ভবিষ্যতে তাকে আরও বড় লক্ষ্যের দিকে নিয়ে যায়। তার 65 বছর জীবনকালে তিনি 3টি মহাদেশে কাজ করেন আর ভীষণভাবে সাফল্য পান। ভারতে অনেকগুলি কটন মিল চালু করেন আর এর সাথে ভারতে প্রথম স্টিল ফ্যাক্টরি ইনভেন্ট করেন। এর সাথে ভারতে 5 স্টার হোটেল চালু করেন, এমন একটি হোটেল যেটিতে সেই সময় ইলেকট্রিক ছিল। হোটেলটি সম্পূর্ণ ইলেকট্রিফাইড ছিল। মুম্বাইতে তাজ হোটেল এখনও পর্যন্ত গোটা ভারতের মধ্যে একটা সম্মানীয় হোটেল, তা হয়তো আপনারা অনেকেই জানেন। 1904 সালে জামশেদজি টাটা মারা যান। যখন মারা গেলেন তিনি টাটা গ্রুপের পেছনে একটা লেজেসি রেখে গেলেন। এখানে লেজেসি মানে শুধু ব্যবসার জায়গা থেকে বলা হচ্ছে না, এখানে বিজনেস ছাড়াও আরও অনেক বিষয় লেজেসি রেখে যান। কিছু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। 1874 সালে জামশেদজি নাগপুরেতে কটন প্রোডাকশন বিজনেসে প্রবেশ করেন এবং কটন মিল স্থাপন করেন। সেখানে তিনি লক্ষ্য করেন সেখানকার শ্রমিকরা ভীষণ অলস আর তারা সাধারণ কারণ দেখিয়ে আসা বন্ধ করে দেয়। এখানকার শ্রমিকদের অ্যাটেন্ডেন্স কোনো সময় 100% থাকে না। এই রকম একটা পরিস্থিতিতে মালিক হিসাবে তা সাধারণত শ্রমিকদের বোঝাবেন, কাজ চলে যাবার ভয় দেখাবেন, কিন্তু এর মধ্যে কোনোটাই তিনি তার শ্রমিকদের করেননি। তিনি খুঁজে বার করার চেষ্টা করেছিলেন শ্রমিকদের কাজে না আসার পেছনে প্রধান কারণটা কি। তিনি সেই সময় চিন্তা করেছিলেন এই শ্রমিকদের মাধ্যমে আমার বিজনেসকে দাঁড় করানো এবং প্রোডাকশনকে আরও বাড়ানো যায়, তার জন্য শ্রমিকদের মোটিভেট করতে হবে। তাদের কথা চিন্তা করে লং টার্ম হিউম্যান সলিউশন খুঁজে বার করেন। তিনি তার শ্রমিকদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড গঠন করেন যাতে শ্রমিকরা রিটায়ারমেন্টের পরেও যেন পেনশন পান। এছাড়াও তিনি একটা ইন্স্যুরেন্স করিয়ে দেন শ্রমিকদের জন্য যাতে কোনো দুর্ঘটনায় কোম্পানির খরচায় শ্রমিকদের চিকিৎসা করানো যায়।
এছাড়াও তিনি শ্রমিকদেরকে নিয়ে ফ্যামিলি ডে, স্পোর্টস ডে পালন করা শুরু করেন, যাতে শ্রমিকদের সাথে মালিকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আজকের দিনে এগুলো খুব সাধারণ বিষয় লাগলেও সেই সময় এই বিশেষ কাজকর্মগুলো যথেষ্ট গুরুত্ব রাখত, আর সেই সময় ভারতে এটা একটা দৃষ্টান্ত। এই সবের মাধ্যমে আমরা তার মানবিক দিকটা দেখতে পাই। আমেরিকার সিভিল ওয়ার শুরু হয়, আর এই সিভিল ওয়ার পরোক্ষভাবে জামশেদজির ব্যবসার জন্য সুবিধা হয়। আগে ইংল্যান্ড তার কাঁচা তুলো আমদানি করার জন্য আমেরিকার উপর নির্ভর করত, আর এই সিভিল ওয়ার শুরু হওয়ার জন্য তুলো ইম্পোর্ট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জামশেদজি টাটা এই সুযোগটা কাজে লাগিয়ে ভারত থেকে কটন এক্সপোর্ট করেন, আর সেই সাথে কটনের দাম দ্বিগুণ করে দেন। ভারত থেকে সেই সময় তুলো আমদানি করা ছাড়া ইংল্যান্ডের হাতে আর কোনো রাস্তাই ছিল না। আর এই সময় তিনি তার একটা অফিস লন্ডনেতে স্থাপন করেন এবং কাজকর্ম শুরু করেন। সামনে 4 বছর ধরে প্রচুর পরিমাণে প্রফিট কামান। এই 4 বছর পার হবার পর আমেরিকার গৃহযুদ্ধ বন্ধ হয় এবং আমেরিকা থেকে তুলো আমদানি আবার শুরু হয়। তখন টাটাদের এই ব্যবসার ওপরে একটা বিরূপ প্রভাব পড়ে, আর আস্তে আস্তে টাটারা লসের মুখ দেখে। ইনভেস্টাররা এই সময় তাদের ইনভেস্টমেন্ট রিটার্ন করার জন্য জামশেদজি টাটাকে চাপ দিলে সেই সময় জামশেদজি টাটা স্থির থাকেন এবং কথা দেন সমস্ত ইনভেস্টাররাই তারা তাদের টাকা রিটার্ন পাবেন। তার জন্য জামশেদজি একটু বেশি সময় নিয়ে নেন। বিনিয়োগকারীরাও তার উপর ভরসা রেখে তাকে কাজ চালিয়ে যাবার অনুমতি দেন, কিন্তু বিনিয়োগকারীরা একটা শর্ত রাখেন। এই সময় জামশেদজিকে মাত্র 20 পাউন্ডের মাসিক বেতনে কাজ করতে হবে। এটা জামশেদজির কাছে লজ্জাজনক হলেও তিনি তাতেও রাজি হন। এটা থেকে বোঝা যায় তিনি তার কাজে কতটা একনিষ্ঠতা ছিলেন। নুসেরওয়ানজি টাটা এবং তার পুত্র জামশেদজি টাটা তারা তাদের বিজনেসের গুডউইলকে সবার আগে প্রাধান্য দিয়েছিলেন। সেই সময় থেকেই মানুষের মধ্যে টাটা গ্রুপ ভরসা তৈরি করতে পেরেছিল। জামশেদজি টাটাই প্রথম তিনি একের পর এক উদ্ভাবনের স্বপ্ন দেখা শুরু করেন। জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, একটা ইস্পাত কারখানা আর একটা 5 স্টার হোটেল তৈরি করতে চেয়েছিলেন। আর তার জীবনকালে তিনি শুধু 5 স্টার হোটেলটাই নির্মাণ করতে পেরেছিলেন, আর তার মৃত্যুর আগে বাকি 3টি কাজের প্রকল্প নির্মাণের কাজ শুরু করতে পেরেছিলেন ঠিকই, কিন্তু বাস্তবিত হয়নি। জামশেদজি টাটার মৃত্যুর পর তার পুত্র ডোরাবজি টাটা তার বাকি 3টি স্বপ্ন বাস্তবিত করেছিলেন। 1910 সালে ইস্পাত কারখানা নির্মাণ হয়েছিল এবং সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই প্রথম বিশ্বযুদ্ধ চলার সময় প্রচুর পরিমাণে ইস্পাত দরকার হচ্ছিল, আর এই সময় তখন টাটার ইস্পাত কারখানা ভারতের বৃহত্তম ইস্পাত সরবরাহকারী কোম্পানি হয়ে ওঠে। টাটার ইস্পাত সেই সময় এতটাই ভালো ইস্পাত ছিল, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের ট্রাঙ্ক তৈরিতে টাটা স্টিলই ব্যবহার হয়েছিল। এছাড়াও রেল লাইনের জন্য টাটা স্টিলের ওপরই ভরসা রেখেছিল ব্রিটিশরা। এই সময় এক ব্রিটিশ পলিটিশিয়ান বলেন টাটা স্টিলই আমাদের যুদ্ধে জিতিয়ে দিয়েছে। এছাড়াও তিনি বলেন টাটা স্টিলের মান এতটাই ভালো ছিল, যখন ব্রিটিশ ট্রাঙ্কের ওপর বোমা ফেলা হয়েছিল সেই সময় ট্রাঙ্ক ফুটো করা সম্ভব হয়নি, আর এই কারণেই টাটা স্টিলের নাম সেই সময় গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। বিশ্বযুদ্ধ শেষ হবার পরেই টাটা গ্রুপ 14টি কোম্পানি অধিগ্রহণ করে নেয়, যদিও এটা ছিল শুরু মাত্র। এরমভাবেই 1938 সাল পর্যন্ত ডোরাবজি টাটার হাতেই টাটা গ্রুপ একটু একটু করে বাড়তে থাকে আর একটা জায়েন্ট কোম্পানিতে পরিণত হয়। আর এর পরেই লাগাম হাতে নেন জেআরডি টাটা। জাহাঙ্গীর রতন টাটার স্বপ্ন ছিল এই টাটা গ্রুপকে আরো বড় করার। জেআরডি টাটা বড় হয়েছিলেন ফ্রান্সেতে, আর সেখানে তিনি একজন লাইসেন্স হোল্ডার পাইলট ছিলেন। তিনি ভারতে টাটা এয়ারলাইন্স স্থাপন করেছিলেন, আর তারপর সেটা গভর্নমেন্ট অধিগ্রহণ করে নেয়। এরপর এয়ার ইন্ডিয়া নাম দেয়। এ তো যা কিছু বললাম সবই ভারত স্বাধীন হবার আগে। ভারত স্বাধীন হবার পরে ভারতের অর্থনীতি কিন্তু সমাজতান্ত্রিক ছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সমাজতান্ত্রিক অর্থনীতির ওপর ভরসা করে জায়েন্ট কোম্পানি ও বড় বিজনেসগুলিকে জাতীয়করণ করার লক্ষ্যে নেমে পড়েন। সবকিছু নিয়ন্ত্রণ সরকার নিজের হাতে আনার চেষ্টা করেন। জেআরডি টাটা প্রথমে ভেঙে পড়লেও তিনি মনে করতেন বিজনেস শুধুমাত্র প্রফিটের জন্য নয়, এটা ভারতকে গঠন করার একটা রাস্তা। জাতীয়করণের পর নেহেরু সরকার জেআরডি টাটাকে আবেদন জানায় এই এয়ার ইন্ডিয়াকে লিড করার জন্য। সেই প্রস্তাব কিন্তু জেআরডি টাটা আনন্দের সাথেই গ্রহণ করেন, আর এর কারণেই 1970 থেকে 1980 সালের মধ্যে এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের এক মর্যাদাপূর্ণ এয়ারলাইন হিসাবে বিবেচনা করা হতো। জেআরডি টাটার জীবনকালে টাটা গ্রুপ অনেকগুলি বিজনেসে এক্সটেন্ড করেন। 1945 সালে টাটা গ্রুপ প্রথম টাটা মোটরসের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর কাজ শুরু করে। 1968 সালে টিসিএস প্রতিষ্ঠা হয়, ইলেকট্রনিক্স ডেটা প্রসেসিং এর কাজ শুরু করে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতে ইন্ডিয়ান রেলওয়ের পরে টিসিএসতে সব থেকে বেশি পরিমাণে এমপ্লয়ি কাজ করে। জেআরডি টাটার সময়কালেতে টাটাদের ক্যান্সার গবেষণা এবং চিকিৎসা কেন্দ্র স্থাপন হয়। জেআরডি টাটা 52 বছর টাটা গ্রুপের চেয়ারপারসন ছিলেন, আর তার আমলেই টাটা গ্রুপ এক এক করে 95টি কোম্পানি স্থাপন করে ফেলে। আর এখানে আরেকটা কথা বলতে হচ্ছে, 1969 সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের মনোপলি রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট পাস করে।
ভারতে কেউ যাতে একচেটিয়া ব্যবসা করতে না পারে। এই আইনের কারণে টাটা গ্রুপের সব থেকে বেশি ক্ষতি হয়, কিন্তু জেআরডি টাটা সমস্ত প্রতিকূলতা পার করে টাটা গ্রুপকে আরো এগিয়ে নিয়ে যায়। এই অবস্থা থেকে বেরোনোর জন্য জেআরডি টাটা ভরসা রেখেছিল ত্যাগ করাতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই সময় টাটা গ্রুপের সহায়ক কোম্পানিগুলি বেড়ে ওঠার সাথে সাথে টাটা সন্সের মালিকানা কমিয়ে দেন অনেকটাই, যে কারণে সরকার নতুন সহযোগী কোম্পানিগুলোর মনোপলিকে আর বিবেচনা করতে পারেনি। যদিও বহুদিন ধরে এই সিস্টেমেতে বিজনেস ভুল প্রমাণ হয়, আর টাটাদের যে সব বিজনেস সফল হয়েছিল এরমটাও নয়। অবশ্য একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। টাটাদের একটা সহযোগী কোম্পানি ছিল নেলকো, যারা রেডিও ম্যানুফ্যাকচার করত। 1971 সালে নেলকোর মার্কেট শেয়ার 2%-তে নেমে আসে, যেখানে কোনো এক সময় তার মার্কেট শেয়ার 20% ছিল। এই সময় জামশেদজি টাটার এক নাতিকে নেলকো বাঁচানোর জন্য আনা হয়েছিল। তিনি আর কেউ নন, আমাদের অনেকের ইন্সপিরেশন স্যার রতন টাটা। 1962 সাল থেকে তিনি ফ্যামিলি বিজনেসে ছিলেন, আর 1971 সালে তাকে ইন্ডিপেন্ডেন্টভাবে নেলকোর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পরে রতন টাটা প্রথমে একটা বড় সিদ্ধান্ত নেন। নেলকো যা ম্যানুফ্যাকচারিং করতো সেই রেডিও ম্যানুফ্যাকচারিংটাই বন্ধ করে দেন, আর নেলকোকে শিফট করান স্যাটেলাইট কমিউনিকেশনেতে। এই শিফটিংয়ের পর 3 বছরের মধ্যে নেলকো ঘুরে দাঁড়ায়, আর 1974 সালে নেলকোর মার্কেট শেয়ার আবার 20% হয়ে যায়, কিন্তু আবার ছন্দপতন হয়। ভারতে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, আর শেষমেশ এই কোম্পানিটাই টাটারা বন্ধ করে দেয়। জামশেদজি টাটা নাগপুরেতে যে কটন মিলটি স্থাপন করেছিল সেটিও ঘুরে দাঁড় করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই রতন টাটাকে। আর এই সময় থেকেই আস্তে আস্তে টাটা গ্রুপের সিনিয়র ম্যানেজমেন্ট রতন টাটার মধ্যে ক্যাপাবিলিটি, রতন টাটার পোটেন্সিয়ালটা নোটিস করছিল। আর এই কারণেই 1991 সালে রতন টাটাকে জেআরডি টাটার উত্তরাধিকার হিসাবে ঘোষণা করে দেওয়া হয়, এবং রতন টাটা টাটা গ্রুপের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হন। সময়টা 1991। তখন ভারতের অর্থমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করলেন ভারতের লিবারাইজেশন, অর্থাৎ অর্থনৈতিক উদারীকরণ শুরু হতে চলেছে। এটা হঠাৎ করে হয়। সেই থেকে ভারত সমাজতান্ত্রিক মডেল ছেড়ে দিয়ে পুঁজিবাদী মডেলের দিকে একটু একটু করে এগোতে থাকে। এটা বলা হতো তখন ভারতীয় অর্থনীতিকে রক্ষা করার এটা একমাত্র উপায়। টাটা গ্রুপের দিক থেকে রতন টাটা এই সময় একটা বড় সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তটা জেআরডি টাটার একদম বিপরীতধর্মী সিদ্ধান্ত। রতন টাটা এই সময় টাটা সন্সের সব সহকারী কোম্পানিগুলির মধ্যে মালিকানা বাড়াতে শুরু করে। সহকারী কোম্পানিগুলিতে বেশি করে বিনিয়োগ করে সেই কোম্পানির কন্ট্রোলটা টাটা সন্সের হাতে নিয়ে চলে আসে। এই সিদ্ধান্তটা যে শুধু টাটা গ্রুপকে টিকিয়ে রেখেছিল তা নয়, সেই সাথে টাটা গ্রুপ বিদেশের কোম্পানিগুলিকে এক এক করে অধিগ্রহণ করতে শুরু করে। ইংল্যান্ডের টেডলি চা কোম্পানিকে অধিগ্রহণ করে 12 মিলিয়নের বিনিময়ে। ইউরোপের স্টিল জায়ান্ট কোরাস গ্রুপকে টাটা গ্রুপ কিনে নেয়। যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদক কোম্পানি জাগুয়ার ও ল্যান্ড রোভারকে অধিগ্রহণ করে টাটারা। আর এই জাগুয়ারকে অধিগ্রহণ করার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে। একটা বিক্রি হতে বসা কোম্পানির শ্রমিকরাই দাবি জানায় যদি জাগুয়ার বিক্রি হয় তাহলে টাটা গ্রুপই যেন অধিগ্রহণ করে। একবার ভেবে দেখুন, কোনো একটা কোম্পানির রেপুটেশন বিশ্বে কোন জায়গায় গেলে এই রকমের দাবি উঠতে পারে। এই রকমের লাক্সারি ব্র্যান্ড নিয়ে টাটা গ্রুপ চিন্তা করলো তারা গ্রাউন্ড লেভেলের মানুষকে কোনোদিন ভুলে যায়নি। স্যার রতন টাটা একটা স্কুটারিতে একটা পরিবারকে ভ্রমণ করতে দেখে তার ঠিক 5 বছর পর রতন টাটার ন্যানো গাড়িটি লঞ্চ করেন। যদিও রতন টাটার টাটা ন্যানো সাকসেসফুল হয়নি, প্রবলেম ছিল তার মার্কেটিং স্ট্র্যাটেজিতে, কিন্তু এতে রতন টাটার ইচ্ছের কোনো ঘাটতি ছিল না। টাটাদের শত্রুরাও স্বীকার করতে বাধ্য, টাটারা শুধু মুনাফা অথবা নাম কামানোর জন্য ব্যবসা করে না। টাটাদের এমন অনেক ব্যবসা আছে যার নাম টাটাদের নামে নেই, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, নাগপুরের কটন মিল, টাটাদের হোটেল তাজ হোটেলেও সেখানেও টাটাদের নাম নেই। আর যদি বলেন জামশেদপুর, সেটা টাটাদের নামে, কিন্তু সেই নামটা টাটারা রাখেনি, এটাও ব্রিটিশরা রেখেছিল। এটাই ছিল শুরু থেকে একটা কোম্পানির আজকের দিনে দাঁড়িয়ে এক জায়েন্ট কোম্পানি হয়ে ওঠার গল্প। প্রত্যেক ভারতবাসীকে মানতেই হবে ভারতীয় অর্থনীতি এত বড় হয়ে ওঠার পেছনেতে টাটা গ্রুপ মেরুদণ্ডের মতন কাজ করেছে।